দেওয়ার জন্য। আমি আসলে যখন এই কথাগুলো বলার জন্য আহ্বান পাই তখন আমি ঠিক জানতাম না যে কোন আলোতে কথাগুলো বলতে হবে। তবে আজকে ডক্টর আলী রিয়াজ স্যারের কথাগুলো যখন শুনলাম তখন আমি বুঝতে পারলাম যে মূলত কোন জায়গা থেকে কথাগুলো বলতে হবে। অথবা আমার একটা বড় ধরনের স্পিচ অনেকটা দেশের প্রেমের দিক থেকে তৈরি করা, কিন্তু আমি সেটা কিছুটা মডিফাই করে আপনাদের কাছে প্রকাশ করব। তো সবাইকে অনেক ধন্যবাদ এরকম একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। একজন আপা বললেন যে বীজটা অনেক আগে বপন করা দরকার, যেটা আমি পুরোপুরি একমত। কারণ না হলে পরবর্তী সময়ে হয়তো জিনিসটা ভালো মতো করতে হবে না। এই ধরনের আয়োজন খুবই ভালো উদ্যোগ। যারা ছোট এখন এখানে বড় হচ্ছেন এবং আমাদের দেশের সাথে যাদের সরাসরি যোগাযোগ নেই তারা ভালো মতো বুঝতে পারবেন যে আমাদের দেশীয় ঐতিহ্যটা কেমন, এটা দরকার। তো আমি যখন আমেরিকাতে আসি প্রায় 4 বছর আগে এখানে আসি মাস্টার্স করতে ওকলাহোমা স্টেট ইউনিভার্সিটিতে, তখন একটা খুবই মজার ঘটনার সাথে আমি পরিচিত হই। জিনিসটা আমার খুব অবাক লাগে। সেটি হচ্ছে যে আমাকে একটা কোশ্চেন করা হতো যে তুমি মানে ভারতের অবস্থা কেমন, তোমরা তো ভালোই করছো। আমি এই ধরনের প্রশ্নটি খুব অবাক হলাম প্রথমেই। পরবর্তী সময় বুঝতে পারলাম আসলে এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে প্রচুর পরিমাণে ভারতীয় ছাত্রছাত্রী থাকার কারণে এবং আমাদের একটা চেহারাগত সাদৃশ্যের কারণে তারা ধরে নেন যে আমি বোধহয় ভারতীয় কোনো ছাত্র। তো পরবর্তী সময় আমি তাদেরকে জানাই যে আমি আসলে ঠিক ভারতীয় না, যদিও ভারত সংলগ্ন আমার দেশটি, কিন্তু আমি ভারতীয় না, বাংলাদেশ। তারা তারপরে খুবই আগ্রহ ভরে জিজ্ঞেস করেন যে বাংলাদেশ এটা আমাকে বুঝাও বা জানাও যে কি। তা আমি বলি যে আসলে বাংলাদেশ হচ্ছে এমন একটা দেশ, তাদেরকে আমার দেশটা কোথায় সেটা জানে। তারপর জানা হচ্ছে যে এই দেশের নাম কেন বাংলাদেশ। আমি বলি যে বাংলা ভাষাভাষীদের দেশ, সেই জন্যই বাংলাদেশ। তো এটা শোনার পরে তাদের মধ্যে এক ধরনের ঔৎসুক্য আমি দেখতে পাই, তারা খুবই আগ্রহী হয়ে ওঠে যে ভাষাভাষীদের নিয়ে একটা দেশ এবং তারপর তার নাম বাংলাদেশ। তো আমি আসলে বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে এবং এখানে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত মানুষজন থাকার কারণে তাদের অনুভূতি, তাদের আমার প্রতি অনুভূতিশীল দেখছি অনেক বেশি, দেখেছি তারা অনেক বেশি সংবেদনশীল এই বিষয়টার প্রতি। তো যখন তারা জানতে চান যে বাংলাদেশ সম্পর্কে বলো, তোমার ভাষা সম্পর্কে বলো, তখন আমি প্রথমেই যে জিনিসটা দিয়ে তাদের উৎসাহ বাড়িয়ে দেওয়ার চেষ্টা করি সেটা মুক্তিযুদ্ধ নয়, সেটি হচ্ছে আমাদের ভাষা আন্দোলন। আমি তাদেরকে বলি যে আমরা এমন একটা জাতি যারা ভাষাটার জন্য লড়াই করছে। তো এই ক্ষেত্রে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার এক আমেরিকান বন্ধু একদিন জিজ্ঞেস করছে যে ভাষার জন্য লড়াই করে তোমার মানে। তো আমি বললাম যে দেখো, যখন এই আন্দোলনটা হয় তখন আমরা বাংলা ভাষায় কথা বলার বিষয়ে পাকিস্তান শাসক গোষ্ঠী দ্বারা এক ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছিল আমাদের উপরে। তখন তারা অবাক হয়, আরো জানতে চায় এবং জানার সময় তারা যেটা জানতে পারে যে দুটো দেশ এত দূরে, এত ভিন্ন ঐতিহ্যের এবং ভিন্ন ভাষা, স্বাভাবিকভাবে একটা প্রশ্ন আসে যে তাহলে দেশ হলো কিভাবে একটা। তখন আমি তাদেরকে বলি এখানেই প্রথম জিনিসটা তৈরি হয়, সেই বীজটা যে দেশটা আসলে এভাবে তৈরি হওয়ার কথা ছিল না, কিন্তু ভাষাগত যে পার্থক্য, এই পার্থক্যটা থেকে প্রথমবারের মতো দুটি দেশের বিভেদ ভালোভাবে ফুটে উঠে এবং তখন আমরা আমাদের ঐতিহ্য, আমাদের ইতিহাস আলাদা করে টিকিয়ে রাখার জন্য এই আন্দোলনের জড় এবং তার ফলশ্রুতিতে 1952 সালে 21 ফেব্রুয়ারি সেই মর্মান্তিক ঘটনার সূত্রপাত হয়। তো তারা আরো একটা বিষয়ে খুব অবাক হয়, সেটা হচ্ছে যে আমি আমার ল্যাবের এক সহকর্মীকে আমার বর্ণমালা ভুলে একদিন দেখায়, কে লিখে দেখায়। সে খুব অবাক হয়, সে বলে যে তোমাদের কি নিজেদের বর্ণমালা আছে? আমি বললাম হ্যাঁ অবশ্যই, কেন। তো নিজেদের বর্ণমালা এটা একটা বিশাল বড় বিষয়। আমরা আমাদের সব লেখা, আমাদের ভাষা নিজেদের বর্ণমালায় লিখতে পারি। তো সেদিন একটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে যে আমি যেমন বর্ণমালায়, আমার বর্ণমালায় সে যেমন তার নাম লেখাটা শিখে এবং খুব আনন্দ পায়, একইভাবে আমি তার বর্ণমালায় আমার নাম লিখে এবং আমিও খুব আনন্দিত হই পুরো ব্যাপারটা। এইখানে একটা ঐতিহ্য অথবা ইতিহাস অথবা ভাষার আদান প্রদান এবং তার দ্বারা মানুষকে উৎসাহিত করতে পারার, বিদেশি মানুষকে উৎসাহিত করতে পারার একটা অনুপ্রেরণা লাভ করে। এখানে একটা জিনিস একটু বলা দরকার যে আমি প্রথমেই মুক্তিযুদ্ধ অথবা স্বাধীনতার বিষয়টি কেন তার একটা আলোচনায় আনিনি।
এখানে আমার মনে হয়েছে যে স্বাধীনতার বিষয়টি বা মুক্তিযুদ্ধের বিষয়টি আমাদের আবেগের স্থান চরমভাবে দখল করে রাখলেও আসলে বিদেশি মানুষ যারা তারা এই জাতীয় মুক্তিযুদ্ধ ভিত্তিক বা স্বাধীনতা যুদ্ধ ভিত্তিক বিষয়টির সাথে নানাভাবে নিজেদেরকে সংযুক্ত করতে পারে, কিন্তু তারা ভাষা আন্দোলনের যে ব্যাপারটি বা ভাষার জন্য যে ভালোবাসার থেকে এই দাবি আদায় যে আমাদের আন্দোলন সেটার সাথে সংযুক্ত করতে পারে না নিজেদেরকে। অতএব তাদের মধ্যে উৎসাহ জাগানোর জন্য আমার দেশ সম্পর্কে, যেখানে আমি জানি যে আমার দেশ সম্পর্কে জানতে গেলে সবাই প্রথমে হয়তো বা দুর্ভিক্ষ প্রবণ বন্যা কবলিত এলাকা সম্পর্কে, একটা গরিব এলাকা সম্পর্কে চিন্তা ভাবনা করে, কিন্তু এই অবস্থাতে যখন আমি তাদেরকে বলি তখন তারা আরো বেশি উৎসাহিত হয়ে আরো বেশি আনন্দিত হয়ে জিনিসটা জানার চেষ্টা করে যে আচ্ছা জানি না বাংলাদেশ কেমন, কিছুটা কি, ইতিহাসটা কি, এবং এই দেশ একটা ভাষা নিয়ে এইভাবে গর্ব করতে পারে এবং লড়াই করেছে এই দেশটা সম্পর্কে আমি জানি। তো আমার কাছে মনে হয়েছে যে প্রথমে বিদেশি মানুষদেরকে ভাষা সম্পর্কে জানানো, আমাদের ভাষার পিছনে চেষ্টার সম্পর্কে জানানো দরকার। এখন এখানে একটা ছোট জিনিস আমি বলতে চাই, সেটা হচ্ছে যে যেহেতু বিষয়টি এখানে যারা বড় হচ্ছেন তাদেরকে কেন্দ্র করে, আমি জানতাম না জিনিসটা, কিন্তু আমার কাছে এসেছে। কিভাবে এসেছে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে বাংলা ভাষা সম্পর্কে যদি ঠিক কিছুটাও না জানা যায়, আমি ডক্টর আলিয়া স্যারের সাথে একমত যে পিউরিটান হওয়ার যে ব্যাপারটা, কিন্তু তারপরও যদি কিছুটা বাংলা ভাষা সম্পর্কে প্রথমে জানা যায় এবং বাংলা ভাষাটা পড়া যায়, তাহলে একটা ব্যাপার ঘটতে পারে। কোথা থেকে ঘটতে পারে যে এখানে যারা বড় হচ্ছে হয়তো বা তাদের দেশের রুট যেটা বলা হলো সেটা সম্পর্কে গর্ববোধ করার স্থানটা তারা আমেরিকান বাংলাদেশি, এটা খুবই ভালো, কিন্তু তাদের রুটটা বাংলাদেশে, সেটা সম্পর্কে একটা গর্ববোধ করার ব্যাপারটা দেয়, সেই ব্যাপারটা তারা তাদের সাহিত্য থেকে নিতে পারে। তাই খুব ভালোভাবে নিতে হবে বা খুব যুদ্ধ উচ্চারণে বলতে হবে আমি তার পক্ষপাতী নই, লিখতে পারতে হবে আমি তার পক্ষপাতী নই, আমি যেটা পক্ষপাতী সেটি হচ্ছে করতে পারতে হবে জিনিসটা। যেমন এখানে আমি দেখেছি বাংলাদেশে অনেকেই নিজের ভাষাকে ঠিক মতো জানার আগে হয়তো টি.এস. এলিয়ট অথবা রবার্ট ফ্রস্টের কবিতাগুলো মুখস্থ করে ফেলেছে, কিন্তু তারা হয়তো নজরুল বা রবীন্দ্রনাথের কবিতাগুলো, আমি বাংলাদেশের কথা বলি, নজরুল বা রবীন্দ্রনাথের গুলো দেখেন, ঠিকঠাক মতো পড়েও দেখেন। অথবা যারা আরেকটু হয়তো বা বোহেমিয়ান বলছে, তারা হয়তো বা বোধলেয়ারের দ্য ফ্লাওয়ার্স অফ ইভিল পড়ে বুঝে রাতের পর রাত শেষ করে দিয়েছেন, কিন্তু কেউ কি বোঝার চেষ্টা করেছেন যে জীবনানন্দ দাশের বনলতা সেন কি অসাধারণ কবিতা, হয়তো বোঝার চেষ্টা করেননি। কিন্তু আমরা এটা সম্পর্কে একটু যদি জানাতে পারি এখানে যারা বড় হচ্ছেন, তাহলে কি হবে? তাহলে টি.এস. এলিয়ট, রবার্ট ফ্রস্ট বা বোধলেয়ারের মতো মানুষের পাশাপাশি আমাদের দেশেও কিছু সাহিত্যিক এমন মাপের তৈরি হয়েছেন, এমন মাপের আছেন যাদের সাহিত্যটা তাদের ভাষাতে যদি পড়া যায় তাহলে গর্ববোধ করার একটা স্থান থাকে। বোধলেয়ারকে দেখে ফরাসি ভাষার একটি মানুষের সামনে গর্ববোধ করে আমিও বলতে পারি আমার বনলতা সেন আছে, আমারও জীবনানন্দ দাশ আছে। এইটি তো একটি বিশাল ব্যাপার, এটি আমাদের জানানোর চেষ্টা করা উচিত। এবং সেই সাথে আমি স্যারের সাথে একমত যে আইডেন্টি ক্রাইসিসের ওই দিক থেকে না গিয়ে তাদেরকে জানানো উচিত যে তারা একটা বিশাল ঐশ্বর্যের অধিকারী, এই ঐশ্বর্য তাদের লালন পালন করা দরকার এবং গ্রুপটা সম্পর্কে জানা দরকার। তো আমি আসলে আর খুব বেশিক্ষণ কথা নিব না, আমি আশা করি সবাই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। এই কথাটা, এই আলোচনা থেকে এটি বের হয়ে আসুক যে বাংলা ভাষায় যে সাহিত্য রচনা হচ্ছে সেটা দীর্ঘকালের পুরাতন, শত শত বছরের ঐশ্বর্য এখানে আছে, আমরা সেটা জানি এবং গর্ববোধ করি। এটাকে এটুকুই আমার চাওয়া সবার কাছ থেকে। বাংলাদেশি আমেরিকান বাংলাদেশি যারা ফার্স্ট জেনারেশন এখানে আছে তাদের কাছেও আমাদের এটা জানানোর কথা। এবং শেষ মুহূর্তে এটা বলতে চাই, 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে একটা অনুষ্ঠান, অর্থাৎ একটা গানের লাইন যেটা সব সময় সবখানে বাজে, সেটা কার লেখা এবং কার শুরু করা সেটা আমি জানিয়ে দিই। সেটা হচ্ছে যে শ্রদ্ধা আব্দুল গাফর চৌধুরীর কথায় আলতাফ মাহমুদের সুর করা আমার ভাইয়ের রক্তে রাঙানো আমি কি ভুলতে পারি না, আমি কখনোই ভুলতে পারি না, আমি ভুলবো না, কারণ একুশ আমার অহংকার, বাংলা ভাষা আমার হৃদয়ের টান। যারা এখানে আছেন বড় হচ্ছেন, আমি চাই তাদের হৃদয়ের টান যদি আমেরিকাতে শোধিত হয় তবুও তারা গর্ববোধ করুন বাংলাদেশকে নিয়ে, বাংলা ভাষাকে নিয়ে, আমাদের ঐতিহ্য এবং সাহিত্যকে নিয়ে।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য এবং এই উদ্যোগের জন্য।